রোহিত হঠাৎ ছিপের সুতোয় টান অনুভব করল। সাধারণ মাছের টানের মতো নয়, মনে হলো যেন জলের নিচ থেকে কোনো বিশাল ভারী পাথর নড়ে উঠল। বিশাল কিছু একটা গেঁথেছে, রোহিত উত্তেজিত হয়ে বলল। ওরা সবাই টর্চের আলো ফেলল জলে। জল স্থির, কোথাও কোনো ঢেউ নেই, অথচ রোহিতের ছিপের ডগাটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ছাড়, ছিপটা ছেড়ে দে রোহিত, বিদিশা চিৎকার করে উঠল, ওর কণ্ঠস্বরে অজানা আতঙ্ক। কিন্তু রোহিত জেদ ধরল, সে প্রাণপণে সুতো গোটাতে লাগল। হঠাৎ জলের উপর একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। জলটা ফুঁসে উঠছে, ছিটকে যাচ্ছে, যেন বিশাল কোনো মাছ লাফাচ্ছে। কিন্তু মাছটা নেই, শুধু জলের শূন্যস্থানে একটা বিশাল আকৃতির অদৃশ্য আলোড়ন। পরের মুহূর্তে একটা হ্যাঁচকা টানে রোহিত হুমড়ি খেয়ে পড়ল জলের দিকে। বাঁচাও, এটুকুই শুধু বলতে পেরেছিল। সে মনে হলো অদৃশ্য কোনো দানবীয় হাত ওকে জলের নিচে টেনে নিয়ে গেল। শুধু ওর হাতের টর্চটা পাড়ে পড়ে রইল, যার আলোয় দেখা গেল জলের ওপর মিলিয়ে যাওয়া বুদবুদ আর আস্তে আস্তে ছড়িয়ে পড়া রক্তের লাল আভা। বাকি তিনজন ভয়ে পাথর হয়ে গেল। সায়ন্তনী হিস্টেরিকেলের মতো কাঁদতে শুরু করল। অর্ণব টর্চটা তুলে নিয়ে পাগলের মতো আলো ফেলল চারদিকে। কিচ্ছু নেই, শুধু সেই জমাট কালো জল। আমাদের পালাতে হবে, অর্ণব ফিসফিস করে বলল। ওরা জিনিসপত্র ফেলে দৌড়াতে শুরু করলো জঙ্গলের দিকে, কিন্তু কাল দিঘি যেন তাদের ছাড়বে না। দৌড়াতে দৌড়াতে সায়ন্তনী হঠাৎ থমকে দাঁড়ালো। আমার আমার পায়ে কি যেন পেঁচিয়ে ধরছে। ওরা দেখল সায়ন্তনীর পায়ের কাছে ডাঙার শুকনো পাতাগুলো নড়ছে, যেন অদৃশ্য কোনো সাপ এঁকে বেঁকে এগিয়ে আসছে ওর দিকে। কিন্তু ওটা সাপ ছিল না, ওটা ছিল জলের সেই অদৃশ্য আতঙ্ক, যা এবার ডাঙাতেও উঠে এসেছে। সায়ন্তনীকে চোখের পলকে অদৃশ্য শক্তিটা টেনে হিচড়ে নিয়ে গেল অন্ধকারের দিকে। ওর আর্তনাদ শালবনের গাছে ধাক্কা খেয়ে ফিরে এলো। অর্ণব আর বিদিশা আর পেছনে তাকায়নি। ওরা যখন গ্রামের রাস্তায় পৌঁছল তখন ভোর হচ্ছে। ওদের জামা কাপড় ছেঁড়া, শরীর ক্ষতবিক্ষত। পুলিশ এসেছিল, ডুবুরি নামানো হয়েছিল কালদিঘিতে, কিন্তু রোহিত আর সায়ন্তনীর কোনো খোঁজ মেলেনি। ডুবুরিরা শুধু বলেছিল জলের নিচে তারা অদ্ভুত রকমের ঠান্ডা স্রোত অনুভব করেছে, আর তাদের মনে হয়েছে তাদের চারপাশ থেকে অদৃশ্য হাজার হাজার চোখ তাদের লক্ষ্য করছে। গ্রামের লোকেরা বলে কালদিঘির মাছেরা পূর্ণিমার রাতে শিকার করতে বের হয়। তাদের দেখা যায় না, শুধু তাদের উপস্থিতির হিম শীতল স্পর্শ অনুভব করা যায়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। অর্ণব এখন আর বিজ্ঞানে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে সেই অদৃশ্য ক্ষুধায়, যা কালদিঘির কালো জলের নিচে লুকিয়ে আছে।